রসায়নের ধারণা এসএসসি, এটা রসায়নের প্রথম অধ্যায়। আজকে লেকচার 3-এ আমরা রসায়ন পরীক্ষাগারের নিরাপত্তা, রাসায়নিক পদার্থের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা সম্পর্কিত জ্ঞান এবং বিভিন্ন ঝুঁকি চিহ্নের সঙ্গে পরিচয় লাভ করব। আজকে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ হামিদুজ্জামান, ইনস্ট্রাক্টর রসায়ন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, রংপুর। প্রথমেই আমরা আলোচনা করব ল্যাবরেটরি সতর্কতা। এখানে দুটো ভাগে ভাগ করে আমি কথা বলবো। প্রথমেই বলবো ব্যক্তিগত সতর্কতা, আর পরবর্তীতে আলোচনা করব যে ল্যাবরেটরিতে কাজ করার সময় সার্বিকভাবে যে সতর্কতাগুলো পালন করতে হয়। ব্যক্তিগত সতর্কতার মধ্যে এই 4টা উপাদান, অর্থাৎ একটা হচ্ছে অ্যাফ্রন, একটা হচ্ছে গগলস, হ্যান্ড গ্লাভস এবং মাস্ক। আমরা মোটামুটি এই জিনিসগুলোকে আমরা চিনি, এগুলো কি কাজে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, মোটামুটি আমাদের একটা ধারণা আছে। তো ল্যাবরেটরির জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ল্যাবরেটরিতে বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করা হয়, সেখানে বিস্ফোরক দ্রব্য থাকে, কোনো পদার্থ তাপ দিতে গিয়ে ছিটকে পড়ে, চোখে পড়তে পারে, কাপড়ে পড়তে পারে, এজন্য আমরা অ্যাপ্রন ব্যবহার করি। চোখের নিরাপত্তার জন্য, চোখ একটা স্পর্শকাতর অঙ্গ আমাদের, এটা নিরাপত্তার জন্য আমাদের গগলস ব্যবহার করতে হয়। কেননা অনেক সময় অনেক গ্যাস, বিষাক্ত গ্যাস হঠাৎ করে উদ্গ্রেগ হয়, যেটা কিনা আমাদের সরাসরি চোখে লাগতে পারে। আর তরল পদার্থ যদি ছিটকে পড়ে, সেটা তো ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এসব কারণে আমরা গগলস ব্যবহার করি। এছাড়া হ্যান্ড গ্লোভস খুব ইম্পর্টেন্ট জিনিস, কেননা পদার্থগুলো কিন্তু আমাকে যেভাবেই হোক, ডিরেক্ট অথবা ইনডাইরেক্ট, আমাদেরকে সেটাকে কিন্তু হাত দিয়েই কাজটা করতে হয়। এজন্য হাতে যাতে বিষাক্ত পদার্থ না লেগে যায়, কিংবা ভাঙ্গা কাঁচের টুকরো ইত্যাদি না লেগে যায়, আটকে না যায়, বা ক্ষত সৃষ্টি না হয়, এজন্য আমরা হ্যান্ড গ্লোভস ব্যবহার করব। মাস্কটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কেননা বিষাক্ত ধোঁয়া, বিশেষ করে বিষাক্ত ধোঁয়াটার জন্য রক্ষা পেতে আমাদের মাস্ক ব্যবহার করতে হয়। আমরা ল্যাবরেটরিতে সায়ানাইড, বেনজিন এবং কার্বনিল জাতীয় যৌগ ব্যবহার করি। এই সমস্ত যৌগ ব্যবহার করার সময় মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। তো এই বিষয়গুলো তোমরা একটু বইয়ের মধ্যে দেখবা, তোমাদের সাধারণ জ্ঞান থেকেও তোমরা এগুলো অনেক কিছু লিখতে পারবা, যেহেতু এই বিষয়গুলো আমাদের পরিচিত বিষয়, তাই না? তো আমরা চলে যাচ্ছি রসায়ন ল্যাবের সতর্কতা। আমি এখানে 15টা ভাগে ভাগ করে কথাগুলোকে বলেছি, তোমরা সবগুলোই দেখবা। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমি তোমাদের হাইলাইটস করেছি। যেমন 1 নাম্বার, অ্যাপ্রন, নিরাপদ চশমা এবং হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে, এর সঙ্গে মাস্কও ব্যবহার করতে হবে। তো এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। ল্যাবে কাজ করতে গেলে এই 1 নম্বর বিষয়টা আমাদের অবশ্যই পালন করতে হবে। 2, 3 এগুলো তোমরা একটু পড়বা। 4 নাম্বারটা একটু দেখবা যে কাঁচের যন্ত্র যাতে সহজে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আসলে তোমরা জানো ল্যাবরেটরিতে বুরেট, বিকার, কনিক্যাল ফ্লাস্ক, রাউন্ড বটম ফ্লাস্ক, বিভিন্ন কাঁচের যে যন্ত্রপাতিগুলো থাকে, এগুলো কিন্তু একটু অসতর্ক হলে ভেঙে যেতে পারে। তো এই ব্যাপারে সতর্কতা থাকতে হবে। 5 নাম্বার দেখো, রিএজেন্ট বোতল শিক্ষকের অনুমতি ছাড়া স্থানান্তর করা যাবে না। ল্যাবরেটরিতে কিন্তু একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট রিএজেন্ট রাখা হয় বা বিকারক রাখা হয়। ছাত্ররা সবাই জানে যে ওই বিকারকটা ওই জায়গায় আছে। সুতরাং আমরা যদি কেউ একটা বিকারক ব্যবহার করার সময় সেটা নিজের টেবিলে নিয়ে আসি কিংবা স্থানান্তর করি, তাহলে কিন্তু অন্যান্য ছাত্ররা খুঁজে পাবে না, একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। এজন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে রিএজেন্ট বোতল শিক্ষকের অনুমতি ছাড়া স্থানান্তর করা যাবে না। 6 নম্বরে, পরীক্ষার শুরুর পূর্বে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো পরিষ্কার করে নিতে হবে। আমরা জানি একটা কেমিক্যাল আরেকটা কেমিক্যালের সাথে সহজে বিক্রিয়া করে। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে পরিষ্কার করে নিতে হবে। আর এটাও মনে রাখতে হবে, কাজ শেষেও কিন্তু আমাদেরকে যন্ত্রপাতিগুলো যথাযথভাবে পরিষ্কার করে আবার সংরক্ষণ করতে হবে। 7 নম্বরে দেখো, যথাসম্ভব কম পরিমাণ বিকারক ব্যবহার করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কেন ইম্পর্টেন্ট? আসলে রসায়ন ল্যাবে যে বিকারকগুলো ব্যবহার করা হয়, সেই বিকারকগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু সেগুলো আমরা বেসিনে ফেলি বা ডাস্টবিনে ফেলে দিই, অর্থাৎ সেগুলো কিন্তু পরিবেশে চলে যায়। আর এই বিকারকগুলো কিন্তু বিভিন্ন ধরনের পরিবেশের ক্ষতি হতে পারে, যে কারণে কিন্তু খুব অল্প পরিমাণ বিকারক ব্যবহার করে পরীক্ষার কাজ সম্পন্ন করা উচিত। কেমিক্যাল বর্জ্য বেসিনে ফেলতে হবে এবং সাথে সাথে পানি ঢেলে দিতে হবে। কেমিক্যাল বর্জ্য, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার পর যে বর্জ্যগুলো তৈরি হয়, সেগুলো তো আমরা বেসিনে ফেলবই, কিন্তু এখানে তার সঙ্গে বলা হয়েছে সাথে সাথে পানি ঢেলে দিতে হবে। সাথে সাথে পানি না ঢেলে দিলে কি হবে? এটা বেসিনের মধ্যে একটা স্পট পড়ে যেতে পারে, কিংবা বেসিন ক্ষয় হতে পারে, কিংবা অন্য কারো হাত বা শিক্ষার্থীর গায়ে লেগে যেতে পারে। এ কারণে বেসিনে ফেলে দিতে হবে। পানি দিলে পদার্থটা পাতলা হয়ে তার শক্তি মাত্রা কমে যাবে। অর্থাৎ একটা অ্যাসিড, তার ক্ষয়কারক ধর্ম আছে, একটা ক্ষার, তার ক্ষয়কারক ধর্ম আছে। এই ধর্মগুলো আমরা পানি দিলে কি হবে? পানির সঙ্গে মিশে গিয়ে
পাতলা হয়ে যাবে, ফলশ্রুতিতে তার ক্ষয়কারক ধর্ম বা ক্ষতি করার যে ধর্মটা সেটা কিন্তু কমে যাবে। কেমিক্যাল বর্জ্য যাতে কারো গায়ে না পড়ে খেয়াল রাখতে হবে, এটা আমরা খেয়াল রাখবো। শরীরে কেমিক্যাল লাগলে ওই স্থান পানি দ্বারা ধুয়ে ফেলতে হবে, যথেষ্ট পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা অনেক সময় কাজ করতে গেলে গায়ের মধ্যে একটু কিছু লেগে গেল, আমরা চিল্লাচিল্লি শুরু করি, আমার গায়ে এটা লেগেছে, ওটা লেগেছে, ইত্যাদি ইত্যাদি। সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই জায়গাটা তোমাদেরকে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপরেও যদি সমস্যা থাকে শ্রেণী শিক্ষকের সাথে পরামর্শ করতে হবে এবং প্রাথমিক চিকিৎসা নিতে হবে। বিকারকের নাম ভালোভাবে দেখে তারপর ব্যবহার করতে হবে। যে আমরা কিন্তু ওভার কনফিডেন্ট, অনেক সময় মনে করি এই বোতলে তো এই জিনিসটাই আছে, এরকম একটা বোতলে এই কেমিক্যালটা তো আমি দেখেছিলাম, এটা মনে করে যদি আমরা বিকারক ব্যবহার করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এজন্য কোনো বিকারক ব্যবহারের পূর্বে অবশ্যই আমরা তার নামটা কিন্তু স্পষ্টভাবে দেখে নেব, যে আমি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করছি না হাইড্রোফ্লোরিক অ্যাসিড ব্যবহার করছি। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর কাঁচের যন্ত্রে তাপ দেওয়ার আগে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তোমরা তো যখন প্র্যাকটিক্যাল করবে তখন দেখবা যে একটা টেস্ট টিউবে তাপ দেওয়ার সময় সহজেই ফেটে যাচ্ছে। এর কারণ কিন্তু পানি থাকা। কারণ কাঁচের গায়ে যদি পানি লেগে থাকে, এই অবস্থায় যদি আমরা এটাকে বুনসেন বার্নারের উপর ধরি বা স্প্রিট ল্যাম্পের উপর ধরি, সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যাবে। আর ফেটে গেলে সেই কেমিক্যালটা গায়ে পড়তে পারে, টেবিল নোংরা হতে পারে, হাত কাটা যেতে পারে, শরীর ক্ষত হতে পারে। এই জন্য তোমরা অবশ্যই এটা মাথায় রাখবা যে কাঁচের জিনিস যখনই আমার তাপ দেওয়ার প্রয়োজন হবে তখনই আমি এটাকে শুকনো কাপড় দিয়ে একদম ভালোভাবে মুছে তারপর কাজ করব। আর অন্যান্যগুলো তোমরা একটু দেখে নিবা, কয়েকবার রিডিং পড়লে এটা তোমাদের মনে থাকবে। এবারে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে ঝুঁকি চিহ্ন বা হ্যাজার্ড সিম্বল কি। রাসায়নিক পদার্থের ঝুঁকি এবং ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় ঝুঁকি চিহ্ন বা হ্যাজার্ড সিম্বল। তাহলে এই ঝুঁকি চিহ্ন হচ্ছে কি, প্রত্যেকটা রাসায়নিক পদার্থের কিন্তু ক্ষতিকারক দিক থাকতে পারে। সব পদার্থই যে ক্ষতিকর তা নয়, অনেক পদার্থেরই ক্ষতিকারক দিক আছে। কোনো পদার্থ হাতে লাগলে হাত পোড়া যায়, কোনো পদার্থ বিস্ফোরক হতে পারে। এই পদার্থগুলো সম্পর্কে একটা চিহ্ন ব্যবহার করা হয়, যেটা আমরা কিছুক্ষণ পরে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের কয়েকটা চিহ্ন আমি দেখিয়েছি, তোমাদের পাঠ্য বইয়ে এই চিহ্নগুলো তোমরা দেখতে পাবা। যেমন এই চিহ্নটার তাৎপর্যটা আমাকে জানতে হবে। এই চিহ্নটা বোতলের গায়ে যদি থাকে, এই যে এবার এরকম বোতলের গায়ে যদি থাকে এই চিহ্নগুলো, তাহলে আমরা কি বুঝবো? এটা যদি আমরা না বুঝেও এই জিনিসটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই সংজ্ঞাটা আমরা মুখস্থ করে নেব যে হ্যাজার্ড সিম্বল বা ঝুঁকি চিহ্ন কাকে বলে। বাজার থেকে এরকম বোতল কিনলে দেখবা যে কেমিক্যালের বোতলের গায়ে এ ধরনের একটা চিহ্ন দেওয়া থাকে। এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে এখানে চিহ্নগুলো দেওয়া আছে, এই চিহ্নগুলোই হচ্ছে ঝুঁকি চিহ্ন। তাহলে ঝুঁকি চিহ্ন কোথা থেকে আসলো? আমরা একটু আগেই বলেছি যে যে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে জেনে নিতে হবে সেই দ্রব্যটি কোন প্রকৃতির, অর্থাৎ সেটি বিস্ফোরক নাকি তেজস্ক্রিয় না বিষাক্ত না দাহ্য, কোন প্রকৃতির সেটা আমাদেরকে জানতে হবে। না জেনে আমরা যদি ব্যবহার করি তাহলে সমস্যা সৃষ্টি হবে। তাহলে এজন্য কি করা হয়, বোতলের গায়ে বা কৌটার গায়ে লেবেলের মধ্যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এবং এই সংক্রান্ত সার্বজনীন নিয়ম চালুর বিষয়ে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনের উদ্দেশ্যই ছিল রাসায়নিক পদার্থের ঝুঁকি এবং ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য সাংকেতিক চিহ্ন নির্ধারণ। এবং এর সঙ্গে আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে রাসায়নিক পদার্থের ডাটাবেজ তৈরি করা। ঝুঁকি চিহ্ন বা ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয়, আমরা কয়েকটা চিহ্নের সাথে এখন পরিচয় লাভ করব। এই চিহ্নটা দেখো, তোমরা খেয়াল করবা, এই চিহ্নটা হচ্ছে বিস্ফোরক চিহ্ন, এক্সপ্লোসিভ সাবস্টেন্স। এই চিহ্ন যদি থাকে তাহলে আমরা বুঝবো ওই পদার্থটা বিস্ফোরক প্রকৃতির। হ্যাঁ, তাহলে বিস্ফোরক প্রকৃতির পদার্থ হলে কি করতে হবে, খুব সাবধানে থাকতে হবে। এই পদার্থগুলোকে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে, এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। শরীরে বা গবেষণার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে, তাই না? এর উদাহরণগুলো একটু মনে রাখবো আমরা। টিএনটি, জৈব পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন হচ্ছে এই ধরনের বিষাক্ত পদার্থ। তো এই সংকেতটা আমরা মনে রাখবো যে এটা বিস্ফোরক চিহ্ন, এবং এটার যে সতর্কতাগুলো, অর্থাৎ আঘাত এবং আগুনের কাছে আমরা নিয়ে আসবো না, এবং এর উদাহরণটা আমরা মুখস্থ রাখবো, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপরে আসছে দাহ্য পদার্থ, ফ্ল্যামেবল সাবস্টেন্স। এই দাহ্য পদার্থের মধ্যে আছে অ্যালকোহল, ইথার, এগুলো হচ্ছে দাহ্য পদার্থ, তাই না? দাহ্য পদার্থের ক্ষেত্রে আমরা যে সতর্কতা অবলম্বন করবো এটা আমরা বুঝতেই পারি। নিশ্চয়ই আগুনের কাছে আমরা নিয়ে যাব না, আগুন থেকে দূরে রাখবো, ঘর্ষণ এড়িয়ে চলবো, ঘর্ষণ থেকেও আগুন লেগে যেতে পারে। এরপরে যে সাংকেতিক চিহ্নটা আমরা দেখছি, এই চিহ্নটা আমরা অনেক জায়গায় দেখে থাকি, তাই না? বিপজ্জনক চিহ্ন। যাই হোক, এটাকে আমরা রসায়নে বিষাক্ত পদার্থ হিসেবে ব্যবহার করি। বিষাক্ত পদার্থের এটা সিম্বল।
টক্সিক সাবস্টেন্স। তাহলে এই চিহ্নধারী পদার্থগুলো কি হবে? বিষাক্ত প্রকৃতির হবে। তা বিষাক্ত প্রকৃতির পদার্থ হলে আমরা কি করব? এটাকে শরীরে লাগাবো না, শ্বাস প্রশ্বাসের সাহায্যে গ্রহণ করব না, এই বিষয়ে আমরা সচেতন থাকবো। আর এটার উদাহরণ হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এই ধরনের। আর যেহেতু এটা বিষাক্ত পদার্থ, দেখো এর আগে যে আমরা সেফটি মেটেরিয়ালস গুলো দেখেছি, সেখানে আমাদের এগুলো ব্যবহার করতে হবে। অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, এগুলো ব্যবহার করতে হবে। তো এরপরে যে চিহ্নটা আছে ক্রস চিহ্ন, এটাকে উত্তেজক পদার্থ, ইরিটেন্ট সাবস্টেন্স। উত্তেজক পদার্থ হচ্ছে কি, এগুলো সাধারণত শ্বাসতন্ত্র অর্থাৎ চোখে বা মুখে প্রবেশ করলে কিন্তু আমাদের হাঁচি কাশি সঙ্গে সঙ্গে শুরু হতে পারে। এই ধরনের পদার্থের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে সিমেন্ট, ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি হচ্ছে উত্তেজক পদার্থ। এগুলো ত্বক, চোখ বা শ্বাসতন্ত্রের ক্ষতি করে। তাই এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলো ব্যবহার করতে হবে। এরপরে যে সাংকেতিক চিহ্নটা আসতেছে, এখানে দেখো একটা হিউম্যান বডির মতো দেখা যাচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। অর্থাৎ এই পদার্থগুলো, এই চিহ্নযুক্ত পদার্থগুলো হবে কি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, হেলথ রিস্ক সাবস্টেন্স। যেহেতু এগুলো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, তাহলে এই পদার্থগুলো আমরা ত্বকে লাগাবো না, শ্বাস প্রশ্বাসের সাহায্যে গ্রহণ করব না। এই পদার্থগুলো স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করতে পারে আমাদের। তাহলে এগুলো কি করতে পারে? ক্যান্সারের মতো জটিল রোগও সৃষ্টি করতে পারে। তাহলে এই বিষয়গুলো আমরা মনে রাখবো, যেগুলো আন্ডারলাইন করে দিয়েছি আমি। আর শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে, একটু আগেই বলা হয়েছে। এই ধরনের পদার্থের উদাহরণটা আমরা মুখস্থ রাখবো, বেনজিন, টলুইন, জাইলিন। এরপরে যে পদার্থটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। এই চিহ্নটাকে কিন্তু একটা নাম আছে, ট্রিপ অয়েল। ট্রিপ অয়েল চিহ্ন বলা হয় এটাকে, এবং এটাকে বাংলায় বলা হয় তেজস্ক্রিয় চিহ্ন। তেজস্ক্রিয় পদার্থের জন্য এই চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি। এখন তেজস্ক্রিয় পদার্থ কি? তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে যে সকল পদার্থ আপনা আপনি ভেঙে গিয়ে ছোট ছোট মৌলে রূপান্তর হয় এবং সেই সময় প্রচুর রশ্মি বিকিরণ করে, সেই সমস্ত মৌলকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। যেমন রেডিয়াম আছে, ইউরেনিয়াম আছে। তেজস্ক্রিয় যে রশ্মিগুলো নির্গত হয়, তখন কিন্তু সেই রশ্মিগুলো মানুষের শরীরে লাগলে সেগুলো কিন্তু ক্যান্সারের মতো মরণব্যাধির সৃষ্টি করতে পারে এবং মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে। তাই এসব পদার্থ থেকে আমরা সাবধান থাকবো। আর এই উদাহরণগুলো আমরা অবশ্যই মনে রাখবো, যে ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এরকম আরো কিছু পদার্থ আছে, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ। এবারে সাংকেতিক চিহ্ন আছে, দেখো এখানে একটা গাছ, এখানে একটা এরকম একটা নদীর মতো বোঝাচ্ছে, আর একটা মাছের ছবি দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর চিহ্ন, ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। এই ধরনের চিহ্ন আমরা দেখি, তাহলে বুঝতে হবে এই পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। তা পরিবেশের জন্য ক্ষতিকর হলে কি হবে? আমাদেরকে এগুলো পরিবেশে যাতে না চলে যায়, অর্থাৎ ব্যবহারের পর যদি এগুলো পরিবেশে আমরা সরাসরি ফেলে দিই, তাহলে কিন্তু পরিবেশে মারাত্মক ক্ষতি সাধিত হবে। এর উদাহরণ হচ্ছে লেড, মার্কারি, এগুলো হচ্ছে এর উদাহরণ। এগুলোকে ব্যবহারের সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। এগুলো যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না। আর কি করতে হবে? এগুলো যথাসম্ভব পুনরুদ্ধার অর্থাৎ রিসাইকেল করার চেষ্টা করতে হবে। অর্থাৎ বারবার ব্যবহার, জিনিসটাকে একবারে ফেলে না দেওয়া। যেমন আমরা জানি ব্যাটারির ভিতরে লেড থাকে, লেডের দণ্ড থাকে। দেখো একটা ব্যাটারি ব্যবহারের পর কিন্তু লেডগুলো কিন্তু পুরোটা নষ্ট হয়ে যায় না, অনেকটাই কিন্তু থেকে যায়। এই লেডটাকে কিন্তু আবার আমরা ওই পুরাতন ব্যাটারি থেকে কিন্তু আবার এটাকে পুনরুদ্ধার করে আবার কিন্তু এটাকে ব্যবহার করা যায়। যদি আমরা এরকম পুনঃ পুনঃ ব্যবহার করি, তাহলে পরিবেশের জন্য অনেকটাই ভালো হবে। আর যদি আমরা এটা একবারই যদি পরিবেশে ফেলে দিই, তাহলে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি সাধিত হবে। সর্বশেষ যেটা আছে, ক্ষত সৃষ্টিকারী পদার্থ, করোসিভ। ক্ষত সৃষ্টিকারী পদার্থ অর্থাৎ যে সকল পদার্থ অন্য কোনো পদার্থের উপর পড়লে ক্ষতের সৃষ্টি হয়, সেই ধরনের পদার্থের মধ্যে যে পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্লোরাইডের ঘন দ্রবণ, এই জাতীয় পদার্থ হচ্ছে এগুলোর উদাহরণ। অর্থাৎ তোমরা সোজা কথা মনে রাখবা, শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারগুলো ক্ষত সৃষ্টি করে। তাহলে এইগুলোর উদাহরণগুলো আমরা মনে রাখবো। আর সেই সঙ্গে যেহেতু এগুলো ক্ষত সৃষ্টি করে, আমরা এগুলো হাতে লাগাবো না, গায়ে লাগাবো না, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করব না, এবং শরীরের ভিতরে যাতে এটা প্রবেশ না করে সেই ব্যবস্থা আমরা নেব। এ বিষয়ে আমরা সাবধান থাকবো। এবার আমরা পাঠ্য বইয়ের কিছু প্রশ্ন একটু দেখে নিই, দেখি তোমরা এখানে কেমন বুঝতে পারো। ১ নাম্বার, যে খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণ করার জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? এখানে ক প্রিজারভেটিভস, কীটনাশক, ঔষধ, সার। কীটনাশকের ব্যবহার তোমরা জানো, সারের ব্যবহার জানো, ওষুধ খেলে কি হয় সেটাও জানো। আসলে খাদ্য বেশি দিন সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় প্রিজারভেটিভস। নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? দেখো এই যে এখানে এই সাংকেতিক চিহ্নটা, এখানে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। আগুনের স্ফুলিঙ্গ এটাকে দাহ্য পদার্থ প্রকাশ করে।
বিস্ফোরকের চিহ্ন আলাদা ছিল। ওই যে একটু আগে বলেছিলাম যে চিহ্নগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে এটাই কিন্তু আমাদেরকে মুখস্থ না করলে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো না। নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? এই যে এই চিহ্নটি আমরা একটু আগে দেখলাম না, এই চিহ্নটি, অর্থাৎ এটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে। কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? কপারের সাথে টিন গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, অর্থাৎ ব্রোঞ্জ একটা সংকর ধাতু হিসেবে তৈরি হয়। কপার এবং টিন মিলেই ব্রোঞ্জ তৈরি হয়। এরপরে দেখো এই সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে, এখানে 3টা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, চিত্র 1, চিত্র 2, চিত্র 3। তো এখানে বলা আছে রসায়ন কি? রসায়নের সঙ্গে আমরা আগে শিখেছি যে শাস্ত্রে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রসায়ন বলে, তাই না? আর পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? এই আলোচনাটা আমরা আগের একটা লেকচারে করেছিলাম যে আসলে পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, আর সেটাকে প্রশমিত করার জন্য আমরা অ্যান্টাসিড অর্থাৎ ক্ষারীয় ট্যাবলেট খাই। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি হয়, অর্থাৎ অ্যাসিড প্রশমিত হয়। এই জন্য পেটের অ্যাসিডিটি দূর করার জন্য অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেট খাওয়া হয়। এখন দেখো গতে প্রশ্ন আছে যে চিত্র 3 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থটি মানুষের কি কি ক্ষতি সাধন করে? একটু আগে যে আমরা ব্যাখ্যা করলাম, চিত্র 3 হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির চিহ্ন, তাই না? এই চিহ্ন কি করে? এটি তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মি প্রকাশ করে এবং সেই রশ্মিগুলো মানুষের শরীরে প্রবেশ করলে মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে, ক্যান্সারের সৃষ্টি করতে পারে। এই বিষয়গুলো আমরা একটু আগে পড়েছিলাম। তো এটাকেই তোমরা তোমাদের নিজের ভাষায় লিখলেই এই উত্তরটা হয়ে যাবে। তারপরে ঘতে দেখো বলা আছে চিত্র 1 এবং চিত্র 2 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ সমূহের ব্যবহার ঝুঁকিপূর্ণ। চিত্র 1 এ আছে আমাদের কি দাহ্য পদার্থ, আর চিত্র 2 এ আছে কি বিষাক্ত পদার্থ। তো দাহ্য পদার্থগুলো আর বিষাক্ত পদার্থগুলো, এই পদার্থগুলো ঝুঁকিপূর্ণ নিশ্চয়ই, তাই না? তো এগুলো আমরা নিজের ভাষায় যদি আমরা পূর্বের চার্টটা যদি ঠিকমতো একটু পড়ি, এই সম্পর্কে কিন্তু আমরা নিজের ভাষায় কিন্তু আমরা সুন্দরভাবে লিখতে পারবো, তাই না? আসলে এই অধ্যায়টা যে পড়াগুলো আমরা পড়লাম, এই পড়াগুলো কিন্তু তোমরা যদি পাঠ্য বইটা কয়েকবার রিডিং পড়ো, তাহলে কিন্তু অনেকটাই নিজের ভাষায় লিখতে পারো। তোমরা জানো প্র্যাকটিসের বিকল্প নেই, তো তোমরা একটু প্র্যাকটিস করবে বেশি বেশি, নিশ্চয়ই এই অধ্যায়টাতে তোমরা সফলকাম হবে। তো আজকের লেকচার আমাদের ছিল এই পর্যন্তই। পরবর্তী লেকচারে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।